আপনারাও কি একটু বিদেশ ভ্রমণ করতে চান, তাও আবার সস্তায়? থাইল্যান্ডটা না বড্ডই একঘেয়ে হয়ে গেছে, একটু নতুন স্বাদ দরকার, তাই না? ফ্লাইটের অ্যামাউন্টটা হচ্ছে মোটামুটি 4,500 টাকা মতন, ইনক্লুডিং লাগেজ, মানে ভাবুন। আর আমার কিন্তু এটা 11 নম্বর দেশ হবে না, কারণ এটা হচ্ছে 1 রিঙ্গিত, এটা 5 রিঙ্গিত, এটা 20 আর এটা 50 রিঙ্গিত। আর সেইটা নিয়েই তো আজকের এই ভিডিও, যেখানে আপনাদের A to Z ইনফরমেশন শেয়ার করব, তাও আবার ডিটেলে, যাতে খুব সহজেই আপনারা পৌঁছে যেতে পারেন এই নতুন দেশে। তাহলে চলুন যাওয়া যাক এবার মালয়েশিয়া। হ্যালো সবাইকে, আজকে আবার বেরিয়ে পড়ছি নতুন যাত্রায়। আর এবার কিন্তু নতুন দেশ হচ্ছে, এবার মা বাবা যাচ্ছে না, আমি যাচ্ছি। আর এই ট্রিপের মধ্যে কিন্তু একটা দারুণ সারপ্রাইজ আছে, যেটা আপনার সাথে শেয়ার করব খুব তাড়াতাড়ি। মা, সব ঠিক আছে? একদম 2 সপ্তাহ ট্রিপ, কোনো চিন্তা নেই তো? ঠিক আছে, যাওয়া যাক তাহলে। আমার আজকের এই নতুন যাত্রা আমি শুরু করছি ব্যারাকপুর থেকে। আর এখান থেকে আমরা ট্যাক্সি নিয়ে পৌঁছে গেলাম নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট বা দমদম এয়ারপোর্টে, কারণ আমার নেক্সট ডেস্টিনেশনের জন্য ফ্লাইট কিন্তু এখান থেকেই আছে। এয়ারপোর্টে ঢোকার সময় কি ফর্মালিটিস আছে সেটা আপনাদের আগে বলে দিই। এই যে এখন পৌঁছে গেছি কলকাতা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। এখান থেকে আমার ফ্লাইট রয়েছে হচ্ছে ভুবনেশ্বরের জন্য। কলকাতা এয়ারপোর্টে এখন কিন্তু এই ডিজি যাত্রা অ্যাপটা ইনস্টল করে আসবেন, তাহলে কিন্তু আপনার বোর্ডিং পাস যেটা আছে সেটা ওখানে যদি অ্যাড করে দেন, তাহলে কিন্তু আর ঢুকতে কোনো অসুবিধা হবে না। নইলে আপনাদের সেই মেশিনটা যেতে হবে, ওকে বলতে হবে, দিয়ে আপনার বোর্ডিং পাসের ডিটেলস দেবে, সেখান থেকে একটা চিরকুট দেবে বা একটা স্লিপ দেবে, সেটা নিয়ে স্ক্যান করে ঢুকতে হবে। তো ডিজি যাত্রা মনে রাখবেন, এই অ্যাপটা কিন্তু ইনস্টল করে রাখবেন। এইবার ঢুকে পড়লাম এয়ারপোর্টে আর দাঁড়িয়ে পড়লাম ইন্ডিগোর কাউন্টারে। কিন্তু আপনারা হয়তো অনেকেই ভাবছেন যে আমি ভুবনেশ্বর কেন যাচ্ছি। আসলে আমার যে মেন ফ্লাইট, মানে বিদেশের ফ্লাইট, সেটা কিন্তু ভুবনেশ্বর থেকে। প্রথমে ভেবেছিলাম সস্তায় ট্রেন বা বাসে করে ভুবনেশ্বর চলে গিয়ে তারপর ওখান থেকে ফ্লাইট ধরবো, কিন্তু কিছু কারণের জন্য সেটা করতে পারিনি, তাই ফ্লাইট নিয়েই যাচ্ছি ভুবনেশ্বরের দিকে। এই আমি এখন চলে এসেছি কলকাতা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে, আর এখন সময় হয়ে গেছে হচ্ছে বিকেল 5টা। তাই গুড ইভিনিং ফ্রম কলকাতা। আজকে নতুন একটা যাত্রা শুরু হচ্ছে, তাই যাই এখন একটা লাউঞ্জের দিকে, সেখানে টুকটাক খাওয়া দাওয়া করে নিই, তারপর সব ডিটেলস বলছি আপনাদের। হাতে যেহেতু একটু টাইম ছিল, তো সেই জন্য চলে গেলাম কলকাতা ডোমেস্টিক লাউঞ্জে। আর এখানে গিয়ে নিজের যে এলিজিবল কার্ডটা আছে বা ক্রেডিট কার্ড আছে, সেটা দিয়ে 2 টাকায় টুকটাক খাওয়া দাওয়া খেয়ে নিলাম। কলকাতার এই ডোমেস্টিক লাউঞ্জে কিন্তু এখন প্রচুর ভিড় হয়, তাই হাতে একটু টাইম নিয়ে যাবেন, নইলে কিন্তু আপনাদের অনেকটা টাইম খেয়ে যাবে জাস্ট ভেতরেই ঢুকতে। আর কোন কোন ক্রেডিট কার্ড এলিজিবল, সেটা দিয়ে কী করে ঢুকবেন, এটার উপর কিন্তু আমি একটা সেপারেট ভিডিও বানিয়েছি। তাও যদি আপনাদের কোয়েরিজ থাকে নিশ্চয়ই জানাবেন কমেন্ট সেকশনে। আর খাওয়া দাওয়া শেষ করার পর দেখলাম অলমোস্ট টাইম হয়ে গেছে আর বোর্ডিংও শুরু হয়ে গেছে। আর এর মধ্যে এটাও জানতে পারলাম যে আমার ভুবনেশ্বরের যে ফ্লাইটটা ছিল সেটা 1 ঘন্টা ডিলেড। ইন্ডিগোর এটা কিন্তু খুব শর্ট ডিস্টেন্সের একটা ফ্লাইট, আর 7 কিলো হচ্ছে ক্যারি অন লাগেজ থাকে, আর 15 কিলো চেকড ইন লাগেজ থাকে ইন্ডিগোতে। এই যে ভুবনেশ্বর যাওয়ার ইন্ডিগো 5টা 25 টাইম ছিল, এখন 1 ঘন্টা ডিলে করে 6টা 25 ছাড়ছে, এখন বোর্ডিং হচ্ছে। আর এখান থেকে 1 ঘন্টা 10 মিনিট টাইম লাগবে হচ্ছে ভুবনেশ্বর পৌঁছাতে। গেট নাম্বার 19 কলকাতা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এখন যাওয়া যাক বোর্ডিংয়ের দিকে, আশা করি একটা ভালো ফ্লাইট হবে। কলকাতা এখন বৃষ্টি রয়েছে, আর আমি এখান থেকে যেরকম বললাম যাচ্ছি হচ্ছে ভুবনেশ্বর। ভুবনেশ্বর থেকে একটা খুব সস্তায়, খুব নতুন একটা দেশে যাবো, খুব সস্তায় একটা ফ্লাইট নিয়ে, সেটা আপনাকে দেখাবো। তাই স্টে টিউন টু ঘোষ অ্যাডভেঞ্চার্স। এটা যেহেতু জাস্ট একটা ডোমেস্টিক ফ্লাইট, তো সেই জন্য কলকাতা এয়ারপোর্টে কিন্তু আমার কোনো ইমিগ্রেশন হয়নি। যা ফর্মালিটিস সবকিছু হবে হচ্ছে ভুবনেশ্বরে গিয়ে। আমাদের এখন বোর্ডিং কমপ্লিট হয়ে গেছে, আর কিছুক্ষণের মধ্যেই ফ্লাইট ছাড়বে ভুবনেশ্বরের উদ্দেশ্যে। টোটাল ফ্লাইট টাইম যতদূর জানি হচ্ছে 50 মিনিট, কিন্তু ওভারঅল এখানে দেওয়া আছে হচ্ছে 1 ঘন্টা থেকে 1 ঘন্টা 10 মিনিট। আর আমি কিন্তু এখানে অটো অ্যাসাইন সিট হয় ইন্ডিগোতে, আপনারা জানবেন যে আগে থেকে যদি সিট প্রি বুক না করেন তাহলে কিন্তু অটো অ্যাসাইন করে দেয় ওরা, যদি ওয়েব চেক ইন করেন। আর আপনি কি করতে পারেন, আপনি এখানে এসে কাউন্টারে এসে বলতে পারেন যে আপনার সিটটা অন্য দরকার। তো আমার কিন্তু 6E বা এরকম কিছু একটা দিয়েছিল, মিডল সিট দিয়েছিল আর কি। তো আমি বললাম যে আইল বা উইন্ডো যদি কিছু পাওয়া যায় খুব ভালো হয়, তাই চেঞ্জ করে 13F দিয়ে দিলে। এবার 13F কিন্তু এমার্জেন্সি এক্সিট, যেগুলো রিক্লাইন করা যায় না এখানকার সিটগুলো। আর হচ্ছে এখানে যখন টেক অফ করবে কিছু রাখতে পারবেন না, তারপর হচ্ছে সিটের তলা কিছু রাখা যায় না। তো এগুলো একটু মাথায় রাখবেন। একটাই সুবিধা হচ্ছে এখানে লেগ স্পেসটা অনেকটা বেশি, কিন্তু এটা খুব ভালো মানে ব্যাপার আছে। এই এমার্জেন্সি এক্সিটের এখানে লেগ স্পেসটা দেখে নিন, অনেকটা কিন্তু পায়ের জায়গা থাকে এখানে। এটা একটা সুবিধা। এটা হচ্ছে 12 আর 13 নম্বর, মানে হচ্ছে এই সামনেরটা আর এই পেছনেরটা, মানে যেটা 13 নম্বরে বসে আছি আমি। তো লেগ স্পেস কিন্তু ভালো এটার, কিন্তু একটাই সমস্যা হচ্ছে এখান দিয়ে তাকালে কিন্তু ডানা পড়বে,
মানে আর কি এই প্লেনের ডানা, তো বাইরে থেকে ভালো দেখতে পারবেন না। এখন যদি সন্ধ্যাবেলা হয়ে গেছে কোনো অসুবিধাও নেই, বাট ঠিক আছে, বেশ পা ছড়িয়ে বসা যাবে। এদিকে কোনো লোকজনও নেই কিন্তু। আপনারা চাইলে আলাদা করে কিন্তু ইন্ডিগোতে স্ন্যাক্স বুক করতে পারেন, কিন্তু নর্মাল টিকিটের সাথে কিন্তু খাওয়ার কিছু ইনক্লুডেড থাকে না। আর দেখতে দেখতেই ফ্লাইট কিন্তু পৌঁছে গেল ভুবনেশ্বরে, আর ভুবনেশ্বরে এখন কিন্তু বৃষ্টিও পড়ছে। এখন সময় হয়ে গেছে হচ্ছে সন্ধে বা রাত 7:40 এবং নেমে পড়লাম হচ্ছে ভুবনেশ্বর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। ফ্লাইটটা মোটামুটি ঠিকঠাকই ছিল, মাঝখানে ভালো টার্বুলেন্স ছিল, কিন্তু ওভারঅল যে ফ্লাইট টাইম সেটা কিন্তু খুবই কম, ওই 50 মিনিটই ধরে রাখুন। এখন নামবো, ফার্স্ট লেগ অফ দ্য জার্নি অলমোস্ট কমপ্লিট। নেমে আবার কথা বলছি আপনাদের সাথে, আর সব ডিটেলসও শেয়ার করছি। আর ল্যান্ডিংটা কিন্তু রাফ ছিল, এটা মনে এয়ারপোর্টের যেটা রানওয়েটা আছে ছোটো মনে হয়, সেই জন্য কিন্তু হেভি রাফ ল্যান্ডিং করলো, খুব তাড়াতাড়ি ফ্লাইটটাকে আগে দাঁড় করালো। এই যে এখন নেমে পড়েছি হচ্ছে উড়িষ্যা ভুবনেশ্বর এয়ারপোর্টে। এখন এই ব্যাগেজ বেল্টের দিকে যাবো, এখান থেকে ব্যাগেজ নেবো, নিয়ে তবে ইন্টারন্যাশনাল টার্মিনালের দিকে যেতে হবে। দেখে নিন এয়ারপোর্টটা একবার চট করে আপনার দেখিয়ে দিই। এই এখান থেকে এক্সিট, ব্যাগেজ ক্লেম এদিকে, রিজার্ভ লাউঞ্জগুলো সব এইদিকে। আমাদের মোস্টলি যতদূর জানি 3 নম্বরে হচ্ছে ব্যাগ আসবে, তো সেই দিকে যাচ্ছি এখন। সে এয়ারপোর্টে আমি একটা জিনিস দেখলাম, এখান থেকে দেখুন বাস রয়েছে কিন্তু ভুবনেশ্বর টু পুরী 200 টাকা, আর কাটাক হচ্ছে 100 টাকা। এই দেখুন বাস এখান থেকে ছাড়ে নাম্বার 4 থেকে। একটা জিনিস শর্ট করে আপনার বলে দিই, এটা হচ্ছে এয়ারপোর্ট, এখানে এটা হচ্ছে ডোমেস্টিক। তো ডোমেস্টিক থেকে কিন্তু এক্সিট করে যেতে হবে, এক্সিট করে ডান দিকে 300 মিটার মতন গেলে হচ্ছে ইন্টারন্যাশনাল, তো বেরোনো যায় এখান থেকে। ভুবনেশ্বর এখন ভালো রকম বৃষ্টি, এখন সন্ধ্যে 8টা বা রাত 8টা হয়ে গেছে। আমার ফ্লাইট আছে হচ্ছে নেক্সট দেশের জন্য, সেটা হচ্ছে 11টার সময়। আর টার্মিনাল 1 হচ্ছে ডোমেস্টিক, টার্মিনাল 2 হচ্ছে ইন্টারন্যাশনাল। তো বৃষ্টিটা কমলে সেদিকটায় যাবো, তাই এখানে একটু ওয়েট করছি, একটু দাঁড়িয়ে যাই কিছুক্ষণ, তারপর অপোজিট সাইডে যাবো। আপনার জায়গাটা দেখিয়ে দিই একটু। এটা হচ্ছে টার্মিনাল 1, যেটা নামলাম আর কি, এটা হচ্ছে ডোমেস্টিক, আর ইন্টারন্যাশনালটা হচ্ছে এই সাইডে যেতে হবে। তো সেদিকে গিয়ে আপনাদের দেখাবো। ভেতর দিকে কোনো একটা প্যাসেজ রাখলে ভালো হতো, কিন্তু সেটা রাখেনি, যেহেতু এই বৃষ্টির জন্য একটু সমস্যা হয়ে দাঁড়াতে পারে। তো একটু কমে যাক। আমাদের ওখানে যেন কলকাতা ভালো বৃষ্টি হচ্ছে, মানে মোটামুটি হচ্ছে আর কি, সেই জন্য ফ্লাইটে টার্বুলেন্স ভালোই ছিল। আর তো ভুবনেশ্বরও দেখছি ভালো বৃষ্টি হচ্ছে। আর আজকের এই ভিডিওটায় কিন্তু আমি A to Z ইনফরমেশান দেবো, যদি আপনারা কেউ মালয়েশিয়া যাওয়ার প্ল্যান করেন। এই যে এখন ইন্টারন্যাশনাল ডিপার্চার্সে চলে এসছে, দেখুন এটা যে ডিপার্চার্স, এখান থেকে অনেকটা কিন্তু হেঁটে আসতে হলো বৃষ্টির মধ্যে, কোনো কানেকশান নেই কিন্তু ডোমেস্টিক ইন্টারন্যাশনালের মধ্যে। ওদিকে অ্যারাইভালস, এটা হচ্ছে বিজু পটনায়ক ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। তো ফ্লাইটও দেখতে পাচ্ছি যে AK-30 দিয়ে দিয়েছে। এবার যাওয়া যাক ভেতর দিকে। এখন এই বিজু পটনায়ক ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে চলে এসেছি, জাস্ট ঢুকলাম আর কি। এখানকার যে টার্মিনালটা আছে ডিপার্চারটা ইন্টারন্যাশনাল, তো এখানে ঢোকার পর দেখতে পাচ্ছি এখানে খালি ইন্ডিগো আর এয়ার এশিয়া আছে। তো এখন জিজ্ঞেস করছিল সিঙ্গাপুর যাচ্ছেন কিনা, তো আমি বললাম না, সিঙ্গাপুর না, কুয়ালালামপুর। তো এখান থেকে 2-3টে ফ্লাইটই মোস্ট প্রবলি ছাড়ে যা মনে হচ্ছে, খুব বেশি নেই। একটা মনে হয় সিঙ্গাপুর যাচ্ছে ইন্ডিগো, আর একটা এয়ার এশিয়া হচ্ছে 11টার সময় যাচ্ছে হচ্ছে কুয়ালালামপুর। আপনার দেখিয়ে দিচ্ছি এয়ারপোর্টটা একবার। এখানে আর বেশি টাইম নষ্ট করবো না, এখানে ব্যাগটা ড্রপ করে দিয়ে চলে যাবো। এই যে কাউন্টারগুলো, ওদিকে সিকিউরিটি চেক হয়ে ভেতর দিকে ঢুকে লাউঞ্জ যদি থাকে সেদিকে গিয়ে তারপর সব কিছু বলছি আপনাদের, কীরকম কী হচ্ছে না হচ্ছে সব প্রসিডিওরগুলো। আচ্ছা, আরেকটা জিনিস আপনারা বলে দিই, সেটা হচ্ছে এয়ার এশিয়ার যে ডিলটা, এটা কিন্তু বাম্পার ডিল পেয়েছে সত্যি কথা বলতে। মানে আমি হঠাৎ করে কিন্তু রেগুলার চেক করতে দেখি স্কাই স্ক্যানার যে কখন কি দিচ্ছে না দিচ্ছে, তো সেরকম চেক করতে করতে হঠাৎ করে একদিন দেখতে পেয়ে গেছিলাম যে ভুবনেশ্বরে নতুন রুট খুলছে, মানে ভুবনেশ্বর থেকে কুয়ালালামপুর, হেভি সস্তায় 5000 টাকা। এবার তার মধ্যে আবার কী সব লাগিয়ে টাগিয়ে মানে প্রোমো কোড টোড লাগিয়ে এরকম করে মোটা নেমে আসলো 4500 টাকায়। তারপর ক্লিয়ার ট্রিপে গিয়ে কাটলাম, ক্লিয়ার ট্রিপে দেখলাম একটা স্পেশাল অফার দিচ্ছে যে উইদাউট এনি কস্ট 20 কিলো নাকি লাগেজ এক্সট্রা দিচ্ছে। তো হেভি, মানে আমি তো একদম জ্যাকপট। তো তাই জন্য আর কি, যদি আপনার ট্রাভেল করার থাকে মাঝে মাঝে কিন্তু সার্চ করতে থাকবেন যে কোথায় কি সস্তা পাওয়া যাচ্ছে, কোন রুটে সস্তা, নতুন কোনো রুট আসছে নাকি, বা ধরুন মাল্টি সিটি করছেন, যেমনি আগের ট্রিপটা আমি করেছিলাম না জর্ডানেরটা, তো সেটা কিন্তু থাইল্যান্ড হয়ে গেলাম বলে দারুণ দুটো এয়ারলাইন্স চড়তে পারলাম, সস্তায় যেতে পারলাম। তো এগুলো সবসময় দেখতে থাকবেন, যদি ঘোরার ইচ্ছে থাকে তাহলে কিন্তু সস্তায় ডিল মাঝে মাঝেই পাওয়া যায়। আর 20 কিলো একটা জিনিস আপনাকে বলে দিই, সেটা হচ্ছে এনি নাম্বার অফ পিসেস হতে পারে কিন্তু, মানে 15 কিলো যেমনি আমাদের একটা না দুটো এরকম বলে দেয় ডোমেস্টিকে, এয়ার এশিয়া ইন্টারন্যাশনাল কিন্তু সেরকম নেই। তো 20 কিলো কিন্তু আপনার 5 কিলো 4টে হলেও কোনো অসুবিধা নেই, যেটা আমি লাস্ট দেখেছিলাম হচ্ছে এতিহাদে। আর এই যে আমার একটা ব্যাগ আছে, আমার এয়ার এশিয়াতে কিন্তু 20 কিলো অ্যাড করা রয়েছে। তো আপনাদের যেরকম বলেছি এই ভিডিওতে কিন্তু পুরো A to Z ইনফরমেশন দেবো। তো আমার এই জার্নিটা কিন্তু দুটো লেগে ভাগ করা আছে, মানে লেগ বা পার্ট বলছি আর কি। ফার্স্ট পার্টটা হচ্ছে যারা কলকাতায় ভুবনেশ্বর এসেছি, তো ইনিশিয়াল আমার প্ল্যান ছিল বা টিকিট কাটাও ছিল যে ট্রেনে করে ভুবনেশ্বর চলে আসবো, কারণ খুব সস্তায় ফ্লাইট পেয়েছিলাম ভুবনেশ্বর থেকে কুয়ালালামপুরের জন্য।
ফ্লাইটের অ্যামাউন্টটা হচ্ছে মোটামুটি 4,500 টাকা মতন, ইনক্লুডিং লাগেজ, মানে ভাবুন। তো সেটা প্ল্যান ছিল, তো সেই জন্য এখানে আসার কথা, ট্রেন কেটেছিলাম, কিন্তু কালকে রাত্রিবেলা এতটাই টায়ারিং এবং এত অফিসে কাজ ছিল, জানতাম লেট হয়ে যাবে। তো সেই জন্য কী করলাম, লাস্ট মোমেন্টে ফ্লাইটটা কাটলাম কলকাতা টু ভুবনেশ্বর, যেটা হচ্ছে 50 মিনিটের ফ্লাইট, মোটামুটি 50 মিনিট থেকে 1 ঘন্টা। আর আমার খরচা পড়েছিল হচ্ছে 2992 টোটাল খরচা। এবার কলকাতার সঙ্গে জিজ্ঞেস করেনি, কারণ ডোমেস্টিক ফ্লাইট, মেন জিনিসপত্র সব কিছু হয়েছে হচ্ছে ভুবনেশ্বর আসার পর। তো এখানে যে কী হলো সেটা স্টেপ বাই স্টেপ বলছি আপনাদের। প্রথমে হচ্ছে চেক ইন কাউন্টার। তো চেক ইন কাউন্টারে যখন গেলাম, প্রথমে হচ্ছে এয়ার এশিয়া চেক ইন কাউন্টারে যাবো, এখানে দুটোই আছে এয়ারপোর্টে, বিজু পট্টনায়ক ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে, একটা হচ্ছে ইন্ডিগো, একটা হচ্ছে এয়ার এশিয়া। তো প্রথমে গেলাম এয়ার এশিয়াতে, গিয়ে প্রথমে ওরা তো খুচকার জিনিসপত্র দেখলো, একটা ছেলে সাইড থেকে এসেছিলো, সে চাইলো হচ্ছে MDSC, মানে মালয়েশিয়া যে অ্যারাইভেল কার্ড আছে সেটা কিন্তু আগে থেকে অনলাইন ফিল আপ করে রাখতে হয়। তো সেটা মাথায় রাখবেন, সেটা আগে থেকে ফিল আপ করে রাখবেন। লিঙ্কটা আমি ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি। এখন যেহেতু ইন্ডিয়ানদের জন্য ভিসা ফ্রি, তো তাই জন্য কিন্তু ওই অ্যারাইভেল কার্ডটা ফিল আপ করতে হবে, নইলে কিন্তু আপনার ঢুকতে দেবেন না ওখানে, এটা মাথায় রাখবেন। আর 3 দিন আগে কিন্তু ওটা খোলে, মানে যখন মালয়েশিয়া যাচ্ছেন তার 3 দিন আগে ওটা ফিল আপ করতে হবে। ছেলেটাকে সেগুলো দেখিয়ে দিলাম, তারপর গেলাম কাউন্টারে গিয়ে কিন্তু আরও অনেক প্রশ্ন করলো। সেগুলোর মধ্যে হচ্ছে টিকিট দেখান, যে আপনি কলকাতা বা ইন্ডিয়া ফিরছেন, কলকাতা না ইন্ডিয়া ফিরছে। তো আমি দেখালাম আমার সেই দেশ থেকে ইন্ডিয়া ফেরার ফ্লাইট। এবার কানেক্টিং ফ্লাইটগুলো চাইলো, কারণ যেহেতু এবার আমি 2-3টে দেশ কভার করছি, আস্তে আস্তে সব কিছু বলবো, তো সেই ডিটেলসও চাইলো, সেই টিকিটগুলো সব দেখালাম। তারপর জিজ্ঞেস করলো হচ্ছে আপনি ওখানে যে থাকবেন সেইখানকার রেসিডেন্স বা অ্যাড্রেসটা দেখান। তো আমি কল নাম্বার 2 দিন বুক করে রেখেছিলাম, সেটা দেখিয়ে দিলাম ওনাদের, তো ঠিক আছে। আর হচ্ছে জিজ্ঞেস করলো যে মালয়েশিয়া থেকে আপনি বেরিয়ে যাচ্ছেন, মানে আউটবাউন্ড বা নেক্সট যে ফ্লাইটটা আছে সেটা কোথায় সেটা দেখান। তো সেটা আমার পেনাং থেকে নেক্সট কান্ট্রির জন্য আছে, তো সেটা দেখিয়ে দিলাম। আমি বললাম আমার কিছু লাগবে, সব ডকুমেন্টস আমি প্রিন্ট আউট করে এনেছিলাম, প্লাস আমি মোবাইলেও রেখে দিয়েছিলাম, কিন্তু প্রিন্ট আউট কিছু দেখতে চাইনি, সব মোবাইল থেকে আমি দেখিয়ে দিয়েছি। তারপর চলে আসলাম হচ্ছে ইমিগ্রেশনে বেশ লম্বা লাইন ছিল, 3 জন বসেছিলেন, তো 3টে কাউন্টার মতন আছে, তো সেই জন্য কিন্তু টাইম বেশি লাগছিল। কিন্তু সেখানে কিচ্ছু জিজ্ঞেস করলো না, খালি আমার পাসপোর্টটা দেখলো, আমার টিকিটটা দেখলো, কবে ফিরছো সেটা জিজ্ঞেস করলো, সেই টিকিটটা দেখিয়ে দিলাম, যে মানে ইন্ডিয়ায় কবে ঢুকছি আবার, ব্যাস, আর কিছু কিন্তু লাগেনি। আমি ভেবেছিলাম ওখানে অ্যারাইভেল কার্ডটা দেখবে, কিন্তু সেটাও কিন্তু দেখেনি। তারপর যোগাযোগ স্ট্যাম্প করে চলে গেলাম হচ্ছে সিকিউরিটিতে। এটা হচ্ছে ভুবনেশ্বর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এর ভেতরে কিন্তু কোনো খাওয়ার দাওয়ার দোকানই নেই, একমাত্র এই দোকানটাই আছে। এই দেখুন, এখানে বলছে চিকেন স্যান্ডউইচ 340, পনির বলছে 290 না 80, তারপরে দেখুন 310 এই চিকেন পাফ, ভেজ সামোসা খাতাম, অনেক কিছু ছিল, অনেক জিনিস শেষ হয়ে গেছে। ভেতরে কিন্তু একটাই দোকান আছে, চিকেন বার্গার 340। আর এই দেখুন, এটা হচ্ছে পুরো এরিয়া, আর কোনো দোকান নেই, কিন্তু কোনো লাউঞ্জ নেই, কিচ্ছু নেই এখানে। আচ্ছা, কিন্তু দারুণ একটা শিক্ষা হলো, সেটা হচ্ছে মা যেটা বলে সেটা কিন্তু শোনা উচিত। মা বলছে আর কিছু খাবার দাবার রেখে দিতে এমনি ব্যাগে, যদি কাজে লাগে খেয়ে নিতে। আমি সেরকম শুনিনি, এখানে চলে এসেছি। আমাদের কলকাতায় তো কোনো প্রবলেম হয়নি, কলকাতার লাউঞ্জ অ্যাক্সেস ছিল, সেখানে ঢুকে খেয়ে নিয়েছি। কিন্তু এই বিজু পট্টনায়ক ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে যখন আসলাম, এটা একদম নতুন এয়ারপোর্ট, কিন্তু মানে একদম বেসিক ফিচার্স সেরকম কিছুই নেই, সব আন্ডার কনস্ট্রাকশন সব কিছু চলছে। তো সেখানে এসে দেখি না লাউঞ্জ না দোকান, কিচ্ছু নেই। সিকিউরিটি চেক ইন এইসব করানোর পর আসলাম, দেখলাম একটা আমার প্রাইভেট দোকান আছে, এই যে নিয়ে চলে এসেছি স্যান্ডউইচ। এটা হচ্ছে 340 টাকা লাগলো এখানকার চিকেন স্যান্ডউইচ। এই সামনে দেখালাম যেরকম, এই দোকানটাই একমাত্র আছে, আর এটা হচ্ছে একদম বেসিক এয়ারপোর্ট। এবার সিকিউরিটিতে কী বলুন তো, সিকিউরিটি কিন্তু সেরকম কিছু না, ওখানেও কিছু না, খালি এখানে হচ্ছে ল্যাপটপ ক্যামেরা সব কিছু কিন্তু খুলে বার করে দিতে হলো আর কি। আমার জুস ছিল 2খানা, মানে ছোটো ছোটো টেট্রা প্যাক, যেগুলো আমি লাউঞ্জ থেকে তুলেছিলাম, তো সেগুলো ছিল, তাতেও কোনো প্রবলেম করেনি। অনেককে দেখলাম খাওয়ার জিনিসপত্র নিয়ে যাচ্ছে, সেই জন্য আটকাচ্ছে, তো ওইগুলো দেখাতে হচ্ছে, আর কিছুই না। তো সিকিউরিটি কোনো ইস্যু নেই। তারপর একটুখানি জাস্ট এসেই এই পুরো জায়গাটা এখানে বসে আছি, একটা চোখের জল মুছতে মুছতে একটা স্যান্ডউইচ খেলাম, এইসব খেতে খেতে এখন ওয়েট করছি। টাইম হয়ে গেছে হচ্ছে 9:50, ফ্লাইট হচ্ছে 11টার সময়, আর আমার ফ্লাইট হচ্ছে 11:50 ছিল, সেখান থেকে এগিয়েছে 50 মিনিট, তো এখন সেটা 11টা হয়ে গেছে। আর ওইখানে নামবো হচ্ছে 5:20, আর 5:20 হচ্ছে নট ইন্ডিয়ান টাইম, সেটা হচ্ছে মালয়েশিয়া টাইম, আর সেটা আমি যতদূর জানি 2.5 ঘন্টা মতন এগিয়ে ইন্ডিয়ার থেকে। আশা করি সব ইনফরমেশান দিতে পেরেছি। তাও যদি আপনার কিছু ডাউট থাকে, কোনো কোয়েরিজ থাকে, একবার আমায় জানাবেন কমেন্ট করে, আমি নিশ্চয়ই কিন্তু সেই ডিটেলসগুলো শেয়ার করে দেবো। আর এবার কিন্তু দাড়ি চুল একদম অন্যরকম, আর একটু মোটাও হয়ে গেছি আগের সিরিজের থেকে, তো আমাকে কেউ গালিগালাজ করবেন না। আর চুলটা খুব বাজে কেটেছে, মানে একদম ছোটো করে দিয়েছে। এই যে দেখুন, এয়ারপোর্টে চট করে আপনার দেখিয়ে দিই, এটা হচ্ছে বিজু পট্টনায়ক ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। জায়গাটা মোটামুটি দেখে নিন একটু, ছোট্ট এয়ারপোর্ট কিন্তু কিছুই নেই। এদিকে দোকানটা খালি রয়েছে, আর এদিকে হচ্ছে ওয়াশরুম, জল ভরার জায়গা,
অনেকগুলো ওয়েস্টবিন আছে, আর এদিকে হচ্ছে স্মোকিং রুম, আর কিছুই নেই। কিন্তু এদিকে একটা বোর্ড দেখুন, বোর্ডের মধ্যে কিন্তু 2টো ফ্লাইট রয়েছে। 10:10 হচ্ছে সিঙ্গাপুর যাওয়ার জন্য ইন্ডিগো, আর এয়ার এশিয়া হচ্ছে 11টার সময়। আর যেরকম বললাম, এই দেখুন এই হচ্ছে মোট এয়ারপোর্ট। ওদিকেও কিন্তু কনস্ট্রাকশন চলছে, তো পুরোটা কিন্তু কমপ্লিট হয়নি এখনও। আর আরেকটা জিনিস বাকি হচ্ছে কারেন্সিটা কী করেছে সেটা বলে নিই। আমি কিন্তু কারেন্সি এক্সচেঞ্জ করে নিয়েছি, USD নিয়ে নিয়েছি। লোকাল হচ্ছে মালয়েশিয়ান রিঙ্গিত বা MYR বা RM অনেক সময় বলে রিঙ্গিত, তো সেই জিনিসটা কিন্তু আমি নিয়ে নিই। আর নেক্সট যে কান্ট্রিগুলোতে যাবো সেখানকার লোকাল কারেন্সিও নিয়ে নিই। আমি কিন্তু খালি USD ক্যারি করছি। আর আমার সাথে কিন্তু এই নিওর যে গ্লোবাল ডেবিট কার্ডটা আছে, মানে ডেবিট ফরেক্স কার্ড, তো সেটা নিয়ে নিয়েছি। সেটা আমি সব জায়গায় ইউজ করি। এই যে এয়ার এশিয়ার বাস, এটা কিন্তু ইন্দোথায় অপারেট করছে দেখছি, AK30। এই যে বাস থেকে নামার পালা। আর এই হচ্ছে এয়ারবাস A320, নতুন ধরনের ডিজাইন কিন্তু দেখতে পাচ্ছি একদম। এয়ার এশিয়া এরকম ডিজাইন আগে দেখিনি, হেভি লাগছে। যাই সামনের দিক দিয়ে উঠি বা পেছন দিক দিয়ে উঠলে মোস্ট প্রবলি হবে। এই যে এয়ার এশিয়া ফ্লাইটে উঠছি এবার। আমার হচ্ছে 19 নম্বর। এটা দেখুন, এটা যতদূর মনে হচ্ছে A320, কিন্তু অনেকগুলো সিট আছে, 31 রো অব্দি আছে আমি যতদূর জানি। এটা 19 আমি বসবো, 19F এদিকে। ফ্লাইটে ওঠার পর সবসময় দেখি এরকম সাইড দিয়ে এরকম ধোঁয়া ছাড়ে। এটার রিজনটা যদি জানেন কমেন্ট করে কিন্তু নিশ্চয়ই জানাবেন। Mobile phones, tablets and e-readers can only be used in flight mode after takeoff. Laptops. এই এখন রাত 11:50, মানে আমাদের ইন্ডিয়ার টাইম। তখন খাওয়ার দাওয়ার দেওয়া কিন্তু শুরু হয়েছে। যারা যারা খাওয়ার দাওয়ার অ্যাড করে রেখেছিল আগে থেকে, তারা কিন্তু খাবারগুলো পেয়ে যাচ্ছে। তো আমার কিন্তু কিছু অ্যাড করা ছিল না আগে থেকে, তো আমি আর কিছু নেবো না ভাবছি, কারণ ওখান থেকে অলরেডি খাবারটা খেয়েছি। কিন্তু আপনাদের দরদামটা মোটামুটি দেখিয়ে দিচ্ছি। আর টোটাল ফ্লাইট যেহেতু 4 ঘন্টার মতন, 4 ঘন্টা 5 না 10 মিনিট বললো, তো সেই জন্য কিন্তু মোটামুটি ধরুন ওই 2 ঘন্টা বা 1.5 ঘন্টার কাছাকাছি খাবার দাবার দিচ্ছে। আর আপনারা যদি খাবার যদি প্রি বুক করেন তাহলে কিন্তু সস্তা পড়ে। যদি এখানে এসে এখন নেন তাহলে কিন্তু খরচাটা একটু বেশি পড়বে আপনাদের। এবার আপনাদের চট করে দেখিয়ে দিই এখানকার মেনুতে কি কি আইটেম আছে। চাইলে একটু পজ করে দেখতে পারেন। আর সব আইটেমের রেটই কিন্তু মালয়েশিয়ান রিঙ্গিতে দেওয়া আছে। ফ্লাইটে উঠে যদি আপনি অর্ডার করেন তাহলে কিন্তু কিছু স্পেসিফিক আইটেমসই পাবেন, কিন্তু আপনি যদি প্রি বুক করে রাখেন তাহলে কিন্তু অনেক বেশি আইটেমস পাওয়া যায়। আর এখন আমাদের ফ্লাইট উড়ে চলছে কুয়ালালামপুরের দিকে। বাইরে একদম ঘুটঘুটে রাত, আর মাঝে মাঝে শহরগুলো যখন পাস করছে তখন শহরে জ্বলে থাকা আলোগুলো দেখে কিন্তু বেশ ভালোই লাগছে। এই এখন ভোর 5:11 টাইম, এখানকার লোকাল টাইম। এখন ফ্লাইট ল্যান্ড করলো কিন্তু কুয়ালালামপুরে ভোর 5:15 নাগাদ লোকাল টাইমে। এখন নেমে পড়েছি হচ্ছে কুয়ালালামপুরে, আর এটা হচ্ছে কুয়ালালামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। ঘুম তো সেরকম হয়নি, 1-1.5 ঘন্টায় ঘুমাতে পেরেছি, তাই প্রচণ্ড টায়ার্ড, ডুলুডুলু চোখে। এখন যাচ্ছি হচ্ছে ব্যাগেজ কালেকশন আর ইমিগ্রেশনের দিকে। আর আমার কিন্তু এটা 11 নম্বর দেশ হবে না, কারণ কি আমি মালয়েশিয়া এসেছিলাম 2020 সালে, তো 4 বছর পর কিন্তু আবার মালয়েশিয়া আসছি। এই সামনে হচ্ছে অ্যারাইভাল হল, এখানে হচ্ছে ট্যুরিস্ট সিম সব কিছু রয়েছে। এখানে সিম কার্ড নিতে পারেন, ATM রয়েছে, আর সামনে মানি এক্সচেঞ্জও আছে। তো এখান দিয়ে স্ট্রেট যাবো। আর সবচেয়ে ভালো একটা জিনিস বলে দিই, সেটা হচ্ছে মালয়েশিয়া নামার পর বা কুয়ালালামপুর নামার পর কিন্তু এয়ারপোর্টের মধ্যে ওয়াইফাই আছে। তো সেই ওয়াইফাইটা কিন্তু ইজিলি ইউজ করতে পারবেন, লোকাল নাম্বার লাগবে না। তো আমিও কিন্তু সেই ওয়াইফাইকে কানেক্ট করে নিয়েছি এবং সেখান দিয়ে বাড়িতে কল করে জানিয়ে দিলাম যে নেমে গেছি। ইমিগ্রেশন বা পাসপোর্ট কন্ট্রোল ডান। এখন ব্যাগেজের এখানে চলে এসেছি, আমার ব্যাগও দেখতে পেয়ে গেছি। উঠে নি জপ। এবার ইমিগ্রেশনের ব্যাপারটা আপনার বলে দিই। প্রথমেই কিন্তু আপনাদের ফ্লাইট থেকে নামার পর ব্যাগেজ কালেক্ট করার আগেও কিন্তু আপনাদের পাসপোর্ট কন্ট্রোলে যেতে হবে। তো পাসপোর্ট কন্ট্রোলে গেলাম, কিছুই দেখলো না, খালি পাসপোর্টটা চাইলো, পাসপোর্টটা দিলাম। তারপর আমার কাছে চায়ও নি অবশ্য, মানে যে ফর্মটা আছে না অ্যারাইভাল ফর্ম যেটা বলছিলাম, তো ওইটা চায়ও নি, আমি দেখিয়ে দিলাম, তো সেটা দেখে নিল। তো ওটা ফিল আপ করে রাখতে হবে।
যদি আপনারা বাড়ি থেকে বা অনলাইন ফিল আপ না করে আসেন তাহলে কিন্তু এখানে এসে একটা স্ক্যানার আছে, তো সেই স্ক্যানারটার ওখানে কিন্তু স্ক্যান করে ফিল আপ করতে পারেন বা অফলাইনও করতে পারেন, সব রকম প্রসিডিওর আছে। কিন্তু আমি বলবো যে অনলাইন ফিল আপ করে আসুন 3 দিন আগে থেকে, ওটাই সবচেয়ে ভালো অপশান। তো সেটা দেখলো, দেখার পর জিজ্ঞেস করলো যে তোমার ফেরার ফ্লাইট। আমি বললাম আমার ফেরার ফ্লাইট নেই, এখান থেকে আমি অন্যটা দেশে যাচ্ছি। তো সেই ফ্লাইটটা চাইলো, সেই ফ্লাইটটা দেখিয়ে দিলাম, ঝপাঝপ স্ট্যাম্প করে দিল। 2 থেকে 3 মিনিট ম্যাক্সিমাম, তার মধ্যে কিন্তু স্ট্যাম্প করে বেরিয়ে পড়লাম, চলে আসলাম ব্যাগেজের এখানে। আর মালয়েশিয়ার এখন টাইম হচ্ছে 5:30, 2.5 ঘন্টা কিন্তু এগিয়ে ইন্ডিয়ার থেকে। আর এখানকার লোকাল কারেন্সি হচ্ছে মালয়েশিয়ান রিঙ্গিত, যেটাকে MYR বলে বা RM বলে থাকে। তো এই দেখুন, এটা হচ্ছে কারেন্সি এক্সচেঞ্জ এখানকার। এখানে বলছে USD হচ্ছে সেল করছে 5.03, দেখুন রেট চার্টটা দেওয়া আছে এখানে। আর এখানে অস্ট্রেলিয়ান ডলার সেল করছে হচ্ছে 3.44, আর ইউরো হচ্ছে 5.36। এইগুলো মোটামুটি রেট আছে এখানকার। এই দেখুন, এখান থেকে ড্রিঙ্কস নিয়ে নিলাম আর একটা কেক নিয়ে নিলাম, এইগুলো পড়লো হচ্ছে 12 রিঙ্গিত। এখান থেকে এই মাইলো আছে, মাইলোটা খুব ভালো খাই আমি, চিরকাল এখানে আসলে খাই। তো এটা নিয়ে নিলাম। আর এখানে দেখুন সবগুলো সেকশন রয়েছে, দাম দর দেওয়া আছে। এই 4.9 করে জুসগুলো আছে, এটা 10 করে আছে। মাইলোর দামটা দেখতে হবে, এক্সাক্ট দাম বলে দিচ্ছি। এটা এয়ারপোর্টের মধ্যেই, কিন্তু এয়ারপোর্টের মধ্যেই সব কিছু অ্যাভেলেবেল। দেখুন কেকটা মনে হয় 4 করে নিল। এই দেখুন, এই ছোটো একটা কেক নিয়েছি, এটা বলছে লেমন কেক। এটা 4 পয়েন্ট সামথিং ছিল মনে হয়, আর এটার দামটা একটু বেশি পড়লো মোস্ট প্রবাবলি, এই মাইলোটা। ক্লুক থেকে কিন্তু আমি অনলাইনে একটা সিম বুক করে নিলাম, ডিজির সিম, যেটা পড়ছে হচ্ছে 583। 1 মাসের জন্য 4G 5G স্পিড আছে, আর হচ্ছে 40 GB। তো সেটা এখান থেকে কালেক্ট করতে হবে। এবার সেদিকে যাচ্ছি, লেভেল 2তে যেতে হবে, দোকান আছে ডিজি, সেখান থেকে কালেক্ট করবো। আমি হালকা গন্ডগোল করেছি, এয়ারপোর্ট থেকে কিন্তু বাইরে বেরিয়ে আসতে হবে। বাইরে বেরিয়ে এসে এখন কিন্তু প্রচুর দোকান আছে দেখতে পাচ্ছি খাওয়া দাওয়া করার। এই ভেতরে খাবেন না, এখন জয়া গ্রোসার আর ডিজির দোকানটা খুঁজছি। তো দেখি সেই দোকান কোথায়, প্রচুর এখানে খাওয়ার দোকান। দামটা আশা করছি রিলেটিভলি কমই হবে হয়তো। এইটা হচ্ছে মেন কিন্তু KLIA 2 এরিয়ার বা এয়ারপোর্টের মেন এরিয়া। দেখে নিন, এখানে সিম কার্ড, কারেন্সি এক্সচেঞ্জ, ATM সব কিছু আছে। এই যে দেখুন, এই জয়া গ্রোসার, এর পাশেই কিন্তু সিম কার্ডের দোকানটা হওয়া উচিত। এই যে দুরিয়ানের গন্ধ অলরেডি পাচ্ছে কিন্তু এখান থেকে মনে হচ্ছে। আর প্রচুর খাওয়ার দোকান, এই গ্রোসারির বিশাল স্টোর দেখুন, 4G+ ডিজি। এখান থেকে সিমটা নেব। এই যে দেখুন, ক্লুক থেকে বুক করলে এই যে এরিয়াটা আছে না, এখানে কিন্তু আপনাদের আসতে হবে। এখান থেকে এসে এই যে ডিজির দোকান আছে এখানে, ডিজি 4G+, দেখুন এইখান থেকে কিন্তু আপনি সিম নিয়ে নিতে পারবেন, ক্লুক থেকে বুক করা থাকলে অলরেডি, কোনো ঝামেলা নেই। আর এই দেখুন জয়া গ্রোসারের পাশেই, জাস্ট কিন্তু এখানে এসে পাসপোর্টে দিতে হলো, আর কোনো ব্যাপার স্যাপার ছিল না। এবার হচ্ছে এক্সিটের দিকে যাচ্ছি। আর এখানে কিন্তু পিন্টু মানে হচ্ছে ডোর, মানে এদের ভাষায় আর কি, আর কেলুয়ার মানে হচ্ছে এক্সিট। তো এগুলো কিন্তু খেয়াল রাখবেন আর কি, পিন্টু ডোর দেখবেন লেখা থাকে, 3 নম্বর লেখা আছে যেমনি, মানে এটা হচ্ছে এক্সিট নাম্বার 3। আর সিম কার্ডটা দেখতে হবে কীরকম স্পিড আছে না আছে। অ্যাপ্লিকেশানটা আমি ইনস্টল করে নেবো, মানে যে মোবাইল অ্যাপ, তাহলে বুঝতে পারবো যে কত স্পিড দিচ্ছে, কত ডেটা বাকি আছে সব কিছু। এখানে কিন্তু প্রচুর ATM, প্রচুর ব্যাংক রয়েছে। এখানে দেখুন কার পার্কটা এদিকে, আর এদিকে সব ATM রয়েছে, অ্যালায়েন্স ব্যাংক, BSN ব্যাংক। এখন টাকা তুলছি না, পরে যখন টাকা তুলবো আপনাদের এক্স্যাক্ট রেটটা বলবো, কারণ এখন টাকা লাগছে না, আমার দাদার কাছে মালয়েশিয়ান রিঙ্গিত আছে। তো সেই জন্য এখন তোলাতুলি সিন নেই, গেটের সামনে গিয়ে দাঁড়াই, বেরোবো না আগেই। আমার সাথে ট্যুরে যে থাকবে তার ফ্লাইট ইন্ডিগো ল্যান্ড করেছে হচ্ছে KLIA 1-এ বা KLIA-তে, মানে মেন যে এয়ারপোর্টটা আর কি, এটাও মেন। তো ওটা হচ্ছে পুরনো এয়ারপোর্ট। KLIA 2 হচ্ছে এয়ার এশিয়ার জন্য স্পেশালি একটা নতুন এয়ারপোর্ট। তো সেখান থেকে কিন্তু ফ্রি শাটেল আছে, 10 মিনিট অন্তর অন্তর ছাড়ে। তো সেটা করেই দাদা আসছে এখন মনে হয়। এই দেখুন, এটা হচ্ছে এক্সিট, এখানে ফ্যামিলি মার্ট, মানে এটা একটা গ্রোসারি স্টোর টাইপের। আর এইদিকে দেখুন, এটা হচ্ছে লেভেল 2। তো KLIA এক্সপ্রেসও কিন্তু এখান দিয়ে আছে, যেটা শহরে যায়, ট্রেন একটা এখানকার। তো সেদিকে গিয়ে পারলে আপনাকে দেখাবো। বাইরে খুব জোর হর্ন বাজাচ্ছে, কিন্তু এই দেখুন এখানে লেভেল 2, লেভেল 3 দুটোই রয়েছে, কিন্তু এখন লেভেল 2-তে আছি। তো সব কিছু কিন্তু লেভেল 2-তে অ্যাভেলেবেল। আর ডিপার্চার্সের জন্য কিন্তু লেভেল 3-তে যেতে হবে। দেখে নিন একবার জায়গাটা। এই দেখুন, এয়ারপোর্টে বাইরে চলে আসলে কিন্তু এরকম রেট, ইন্ডিয়ান রুপিতে কিন্তু এখানে এক্সচেঞ্জ হয় দেখুন, আর US ডলার্স হয়, সব কিছুই আছে এখানে। কিন্তু রেটটা একটু ভালো দেখতে পাচ্ছি। ওখানে যেমনি 5.1 ছিল, এখানে কিন্তু 4.8 দেখলাম। এইখানে সিম কার্ডের ব্যাপারটা আপনাকে একবার বলে দিই, সেটা হচ্ছে এখানে 3 রকম সিম দেখতে পেলাম, মানে 3 রকম ভেরিয়েন্ট আছে। একটা হচ্ছে 25 রিঙ্গিত, আর 35 রিঙ্গিত, আর 50 রিঙ্গিত। 25 রিঙ্গিতটা হচ্ছে 7 দিনের জন্য, এবং সেটাতে 15 GB মতন ডেটা আছে। তারপর হচ্ছে 35 যেটা, মানে 35 রিঙ্গিত, সেটা হচ্ছে 1 মাসের জন্য। টোটাল ডেটা ওটার মধ্যে হচ্ছে 25 থেকে 30 এরকম রেঞ্জে থাকে।
আর তার মধ্যে 6 GB কিন্তু সোশ্যাল নেটওয়ার্ক করতে পারা যায়। আর যেটা 50 রিঙ্গিতের আছে, মানে এটা কিন্তু এই যে 3টে প্ল্যানই বলছি, 3টে কিন্তু ক্লুকের না, আমি যেখান থেকে নিয়েছি সেটা থেকে না। আর যেটা 50 রিঙ্গিতের আছে সেটার মধ্যে কিন্তু কলিং আছে 40 মিনিট যতদূর দেখলাম ইন্টারন্যাশনাল কলিং, আর আনলিমিটেড হচ্ছে সোশ্যাল মিডিয়া, আর 50 GB আছে। তো আপনারা যেরকম থাকবেন, যতদিন থাকবেন সেই হিসেবে নেবেন। প্রথমটা হচ্ছে 7 দিনের, আর পরের দুটো হচ্ছে 1 মাসের জন্য। তো এখন আমরা এখানে বসে আছি, এখানে বসে ওয়েট করছি, কারণ এখানে সব হোটেলে চেক ইন হচ্ছে 3টের সময় থেকে। এবার অনেককে আমি বলেছিলাম আর্লি চেক ইন দেওয়ার জন্য, কিন্তু কেউ রেসপন্ড করেনি। তো দেখি যতক্ষণ রেসপন্ড করছে এখানে ওয়েট করতে হবে। আগের দিনের জন্য বুক করে দিলে ভালো হতো, কিন্তু লেটস সি। একজন আমায় বলেছে 1:30টার সময় চেক ইন দিয়ে দিতে পারে, তো তাকে একবার রিচ আউট করলাম। তো আপনারা মাথায় রাখবেন, অনেক দেশের কিন্তু অনেক রকম চেক ইনের রুল থাকে, এখানে কিন্তু 3টের সময় থেকে চেক ইন করা যাচ্ছে। আচ্ছা, এবার আপনারা আরেকটা জিনিস বলে দিই, সেটা হচ্ছে এখানে যদি টাকা তুলতে চান এটিএম থেকে, তাহলে কী ব্যাপার আছে। এবার ক্যাশের জন্য এটিএমে আসলাম। এই এটিএমে আমি 400 রিঙ্গিত তুললাম, যেটা এখন কারেন্ট রেট হিসেবে কনভার্ট করলে আসে হচ্ছে 4600 সামথিং, মানে 63 টাকা মতন। আর সেটা পড়লো হচ্ছে 20 টাকা না 22 টাকা বেশি কাটলো আমার। তো কোনো কিন্তু ট্রানজ্যাকশান ফি কাটেনি, কোনো কিছু কাটেনি। আর যদি আপনারা ফোরেক্স কার্ড ইউজ করেন, আমি হচ্ছে নিও গ্লোবাল ফোরেক্স কার্ডটা ইউজ করি ডিসিবি ব্যাংকের, তো সেখানে কিন্তু এই রেট দিয়েছে। এই আপনাদের দেখিয়ে দিই, এটা হচ্ছে ব্যাংকে, দেখুন RHP ব্যাংক কারেন্সি এক্সচেঞ্জ আছে, আর এখানে RHP ব্যাংকের এটিএম আছে। এই যে দেখুন লোগোটা চেক করে নিন, এদের কিন্তু কোনো ট্রানজ্যাকশান ফি নেই আমি যতদূর দেখলাম। তো আপনারা যদি চান তাহলে কিন্তু এখান থেকে তুলতে পারেন। এখানে কিন্তু প্রচুর খাওয়ার দোকান আছে, এই ভোক, এখানে চিকেন রাইস, ওদিকে ভেজিটেরিয়ান, এদিকে একটা ইন্ডিয়ান কুইজিনও দেখতে পাওয়া গেছে। তো এখানে কিন্তু ইন্ডিয়ান খাবার দাবার রয়েছে, দাম দরগুলো মোটামুটি দেখিয়ে দিচ্ছি আপনাদের। এই পিৎজাগুলো দেখাচ্ছে হচ্ছে 12.9, তারপর দোসা রয়েছে, অনেক রকম স্ন্যাক্স আছে, ভালো বেশ। ওদিকে ওয়েস্টার্ন ফুড, জাপানিজ ফুড, একটা ফুড কোর্ট টাইপের এখানে। আর এইগুলো দেখুন, এই নাসি মানে হচ্ছে রাইস, আর গোরাং মানে হচ্ছে ফ্রাইড। তো মি গোরাং মানে হচ্ছে ফ্রাইড নুডলস। এই দেখুন মালয়েশিয়ান নোট, এটা হচ্ছে 1 রিঙ্গিত, এটা 5 রিঙ্গিত, এটা 20, আর এটা 50 রিঙ্গিত। দোসাটা নিয়ে আসলাম, এটা হচ্ছে 12.9 মালয়েশিয়ান রিঙ্গিত, 228 টাকা। ভালোই মোটামুটি, প্রচুর ঘি দিয়ে দিয়েছে, এটা একটা ব্যাপার, না তো এমনি ঠিকই আছে। এখানে ছেলেটা তো ভালো, সাম্বারটা দেয়নি আর কি, সেটা এসে দিয়ে গেল আবার, ভালো বেশ। এখানে লোকজন কিন্তু ভালোই মনে হচ্ছে। আমি আগে এসেছিলাম 2000 সালে, মানে 2020 সালে এসেছিলাম, তখনও বেশ লোকজন ভালো দেখেছিলাম, এখনও ভালোই বুঝছি। এই যে দেখুন, এখান থেকে KLIA এক্সপ্রেস এই ট্রেনটা ছাড়ে, KLIA ট্রানজিট এটাও ছাড়ে। তো এইগুলো কিন্তু টিকিট কেটে নিলাম 55 মালয়েশিয়ান রিঙ্গিত। এইদিকে দেখুন মেশিনও আছে, মেশিনটাও কিন্তু কাটতে পারেন, এই যে মেশিনগুলো। আর এখানে দেখুন অনেকগুলো স্টেশন আছে, এখানে স্টেশনের ডিটেলসও দেওয়া আছে কিন্তু এখানে কোথায় কোথায় যায়। এই যে KLIA এক্সপ্রেস আর KLIA ট্রানজিট সব ভাড়াগুলো দেওয়া আছে, এই দেখুন। তবে একটা জিনিস আগে হিসেব করিনি, পরে দেখলাম, সেটা হচ্ছে গ্র্যাব যেটা আছে, যেটা এখানকার উবারের মতন বা ক্যাব অ্যাপ আর কি, তো সেইখানে কিন্তু 65 থেকে 75 এরকম রেট করছিল হচ্ছে গাড়িতে যাওয়ার জন্য। কিন্তু আমরা ভাবলাম যে KLIA ট্রানজিট বা এক্সপ্রেস যেটা আছে সেটা ইউজ করে নিই, বা দেখবো আর কি, আপনাদেরও দেখাবো, সেই জন্য ওটা কেটে নিলাম। তো আপনারা যদি সিঙ্গেল মানে একজন থাকেন আর এই ডিস্টেন্সটা কভার করেন, মানে এয়ারপোর্ট থেকে শহরের মাঝখানে যাবেন, তাহলে কিন্তু KLIA এক্সপ্রেস ইউজ করতে পারেন। 55 করে লাগবে KL সেন্টার অবধি, তারপর সেখান থেকে আবার চেঞ্জ করতে হবে। তো সেখানে পৌঁছে আবার বাকি ডিটেলসগুলো বলছি। কিন্তু এটা জেনে নিন, যদি দুজন থাকেন আর যদি কম খরচা করতে চান, তাহলে কিন্তু গাড়ি নিয়ে নেওয়া বেস্ট অপশন, যেটা গ্র্যাব থেকে বুক করতে পারবেন। এই যে দেখুন, এটা হচ্ছে এখানকার ম্যাপ, কিন্তু এখানে সব ডিটেলস দেওয়া আছে দেখুন, KTM, তারপর হচ্ছে LRT, MRT, সব কিছু নানা রকম ট্রেন আছে কিন্তু এখানে। এই পুরো ম্যাপটা এখানে দেওয়া আছে। আর আমরা এখান দিয়ে ঢুকলাম, এখানে কিন্তু স্ক্যান করাতে হচ্ছে, এই কিউআরটা স্ক্যান করেই গেট দিয়ে ঢুকতে হচ্ছে, তারপর সোজা এদিকে চলে আসবো। এবার এখানে দেখুন, এখানে দুটো প্ল্যাটফর্ম আছে, প্ল্যাটফর্ম A আর প্ল্যাটফর্ম B। তো আমরা কোনটায় যাবো? আমরা KL সেন্ট্রাল যাবো যেহেতু, তাই আমরা যাবো হচ্ছে প্ল্যাটফর্ম B-তে। এই দেখুন যে ট্রেনটা যাচ্ছে, এটা হচ্ছে KLIA ট্রানজিট কিন্তু। এই দেখুন ট্রেনটা, আমরা কিন্তু KLIA এক্সপ্রেসে যাবো। এই যে চলে গেল ট্রেন, আমাদের ট্রেনটা আসবে হচ্ছে এই দিকটাতে। আর যেরকম বলছিলাম, এই দেখুন ম্যাপ দেওয়া আছে পুরো, তো আপনারা বুঝে বুঝে কিন্তু এই ম্যাপ ধরেই যেতে পারেন। KLIA এক্সপ্রেস কিন্তু KL সেন্ট্রাল অবধি যায়, তারপর সেখান থেকে ট্রেন চেঞ্জ করতে হবে। তো এই দেখুন, এটা হচ্ছে সেন্ট্রাল, মানে হচ্ছে একদম মাঝখানের জায়গা। এখান থেকে কিন্তু সব লাইন ব্রাঞ্চ আউট করে গেছে, দেখুন এই নীল লাইন, পার্পেল লাইন সব কিছু। তো আপনারা চেক করে নিতে হবে কোন স্টেশনে যাবেন। গুগল ম্যাপস কিন্তু ভালোই কাজ করে, তাই কোনো সমস্যা হবে না আপনাদের। এই KLIA এক্সপ্রেস আর KLIA ট্রানজিটের ডিফারেন্সটা কি বলুন তো? নাম্বার অফ স্টেশন, মানে হচ্ছে ট্রানজিটের স্টেশন বেশি থাকবে, তাই সময় বেশি লাগবে, আর ট্রেনের স্পিডটাও কিন্তু কম, সেই জন্য ভাড়াটাও কম। আর এক্সপ্রেস যেটা আছে KLIA এক্সপ্রেস, সেটা কিন্তু নাম্বার অফ স্টেশনস কম, স্পিডটা বেশি, তাই ভাড়াটাও বেশি। এইখানটা দেখে নিন, এই দেখুন KLIA এক্সপ্রেস এদিকটায় আসছে। তো এটার কিন্তু KLIA T1 আর KL সেন্ট্রাল নন স্টপ ট্রেন বলছে আর কি।
মানে এখান থেকে উঠবো একদম কেএল সেন্টারে নামবো। কিন্তু ওইদিকে দেখুন কেএলআই এর ট্রানজিটে দেখুন, এই দেখুন অনেকগুলো কিন্তু স্টপেজ আছে। তো এটাই হচ্ছে তফাৎ। আর একটা জিনিস দেখুন, এই ওপরে হচ্ছে এখনকার টাইম, আর ওইদিকে হচ্ছে সবুজ যে বোর্ডটা দেওয়া আছে না, ওখানে দেখাচ্ছে 11:55 আসবে, আর এখন হয়ে গেছে হচ্ছে 11:51। এই যে ট্রেনটা একবার দেখে নিই, ট্রেন ছেড়ে দিল 11:55 বাজে কিন্তু এখন। ওপরে দেখুন রাখার র্যাক রয়েছে, জিনিসপত্র রাখতে পারবেন। আর এইদিকে দেখুন পেছন দিকে সেকশনটা সেটা হচ্ছে ভিআইপি সেকশন কিন্তু, আর আমরা নর্মাল যে সেকশনে সেখানেই বসছি। বাইরে সুন্দর দৃশ্য, এখন অলমোস্ট দুপুর 12টা বাজে, আকাশে রয়েছে মেঘ, আর আমরা এগিয়ে যাচ্ছি কেএল সেন্ট্রালের দিকে, যেটা কিনা কুয়ালালামপুরের সিটি সেন্টার। বেশ এসি ট্রেন, বেশ সুন্দর ব্যাপার, কিন্তু আওয়াজ নেই সেরকম, বেশ তাড়াতাড়ি যাচ্ছে। 150 থেকে 160 কিলোমিটার স্পিডে যাবে যতদূর লেখা আছে। আর ওভারঅল ডিস্টেন্স ধরে রাখুন এই 42 থেকে 43 কিলোমিটার। তো আপনারা যদি গাড়িতে যান সস্তা হবে ঠিকই, কিন্তু তাতে টাইমটা বেশি লেগে যাবে। কিন্তু আপনারা যদি একা থাকেন এটা কিন্তু সবচেয়ে ভালো অপশান। এই যে এখন স্টেশনে নেমে পড়েছি, এবার ট্রেন ছেড়ে যাচ্ছে আর কি। আর এটা হচ্ছে কেএল সেন্ট্রাল, এখান দিয়ে ওপরে যেতে হবে, ওপরে গিয়ে আমরা গ্র্যাব নেব। আর আমার এইবারের ট্রাভেল পার্টনার আর সামনে যিনি যাচ্ছেন ওনাকে হয়তো অনেকেই চেনেন। বেশ কিছুদিন আগে থেকে প্ল্যান করলেও দেখা কিন্তু কুয়ালালামপুরে এসেই প্রথম হয়েছিল। আর এতটাই এক্সাইটেড আর এত গল্পগুজবের মধ্যে কিন্তু দাদাকে ভালো করে ইন্ট্রোডিউসও করা হয়নি। কিন্তু বেশ একটা মজাদার ইন্ট্রোডাকশন দেবো আপনাদের সেকেন্ড এপিসোডে, তাই স্টে টিউনড। এই দেখুন এটা ছিল হচ্ছে টিকিটটা কিন্তু রেখে দেবেন, আমার মতন ফেলে দেবেন না। আমি সবসময় ফেলে দিতাম আগে, কারণ বেরোনোর সময় এই জায়গা দিয়ে কিন্তু টিকিটটা স্ক্যান করাতে হবে, স্ক্যান করেই বেরোতে হবে। এবার যাওয়া যাক স্টেশনের বাইরে গিয়ে এবার ধরবো হচ্ছে গ্র্যাব। বিশাল বড় স্টেশন কিন্তু, কেএল সেন্টার খুব বড় একটা স্টেশন, মানে একদম মাঝখানে। তো এখান থেকে প্রচুর লাইন ভাগ হয়ে যাচ্ছে, তাই দেখুন পুরো এয়ারপোর্ট বানানোর সিস্টেম। ওদিকে বাজেট ট্যাক্সি আছে, তো ট্যাক্সি এখান থেকেও বুক করতে পারেন, কিন্তু আমি বলবো গ্র্যাব থেকে করা বেটার। এটিএম রয়েছে এখানে, তারপর হচ্ছে খাবার দাবার ড্রিঙ্কসের ডিসপেন্সার রয়েছে। আর এই দেখুন সুন্দর ফ্ল্যাগ, ওয়েলকাম টু মালয়েশিয়া। এখানে গিয়ে একটা ছবি তুলতে হবে। আর ওয়েদারটা আজকে বেশ সুন্দর, এদিকে গান বাজনা হচ্ছে সুন্দর, বেশ মজাদার। ওই যে ওপর দিয়ে দেখুন, এটা হচ্ছে মনোরেল যাচ্ছে, র্যাপিড কেএল। এটা পরে চড়বো কিন্তু, এখান দিয়ে সব কিছুই ছাড়ে দেখতে পাচ্ছি। আর ওপরে ফ্যানগুলো দেখুন, সে মুম্বাই স্টেশনে যেমন বিশাল বিশাল ফ্যান থাকে না, সেরকম স্টাইলের কিন্তু বিশাল বড় বড় ফ্যান। এখান থেকে গ্র্যাব বুক করলাম, গ্র্যাবে কিন্তু অনেক রকম অপশান আছে। তো গ্র্যাব ট্যাক্সি করতে পারেন, জাস্ট গ্র্যাব করতে পারেন, প্রিমিয়াম আছে, অনেক কিছু আছে। তো এখান থেকে মোটামুটি ধরে রাখুন এই 1.5 কিলোমিটার যাওয়ার জন্য পড়ছে হচ্ছে 13 মালয়েশিয়ান রিঙ্গিত, যেটা একটু কস্টলি। এখন একটু প্রাইস সার্চ আছে বলছে, তো সেই জন্য কিন্তু দামটা বেশি পড়লো। আর এখানে সুন্দর গান চলছে দেখুন। আর এই যে কেলুয়ার মানে হচ্ছে এক্সিট, এখান দিয়ে এক্সিট করে গেলাম। অ্যারাইভেল হল, এখানে কিন্তু ট্যাক্সিগুলো আসবে, এখান দিয়ে বুক করেছি। নিচে কিন্তু এই যে যিনি আসছেন ওনার নাম্বার, মানে গাড়ির নাম্বার, ওনার নাম, কোথায় আছে, ম্যাপে ট্র্যাকিং, মানে আমাদের উবার ওলার মতোই, কিন্তু কোনো ডিফারেন্স নেই সেরকম। এসেই গেছে অলমোস্ট, এই যে দাদা গাড়ি এসে গেছে। এরপর উঠে পড়ি ট্যাক্সিতে আর পৌঁছে যাই কুয়ালালামপুরে যে এয়ারবিএনবিটা বুক করেছিলাম। এয়ারবিএনবিতে চেক ইন করার পর ঝপাঝপ বেরিয়ে পড়ি কুয়ালালামপুর শহর দেখতে। আর সেই সব গল্প নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসছি নেক্সট এপিসোডে, তাই স্টে টিউন টু ঘোষ বাবু অ্যাডভেঞ্চার্স।